সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 করব। এক ক্লাসে শেষ হবে না এটা, কারণ এটাতে অনেক বেশি ইনফরমেশন চ্যাপ্টার 1টাতে। তো আমরা এটা 2 ক্লাসে শেষ করব। এখানে স্লাইডের মধ্যে তোমরা দেখতেছো হয়তো 43 পেজ পর্যন্ত আছে, আমরা 22 পেজ পর্যন্ত করব আজকে স্লাইডে। ওকে, নেক্সট বাকি অংশ নেক্সট ক্লাসে। তো স্লাইডের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র আছে, তোমাদের কিছু লেখা লাগবে না, শুধুমাত্র আমি যা কলম দিয়ে লিখবো সেগুলাই লিখবা, এর বাইরে কিছু নিজে লেখার দরকার নেই, কারণ আমি স্লাইডটা দিব, আমি কালকে দিয়ে নিই আজকে দেওয়ার জন্য। ওকে, তো শুরুতেই তাপ আর তাপমাত্রার একটু ধারণা দিই, সেটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেজন্য জানতে হবে। প্রথমত তাপের ইংলিশ তো জানি আশা করি, হিট আর টেম্পারেচার। এখানে দুইটা বস্তু, একটা হচ্ছে প্রথম বস্তু আর একটা দ্বিতীয় বস্তু। বলতো দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে নাকি তাপমাত্রার আদান প্রদান ঘটবে? আদান প্রদান ঘটে তাপের, কিন্তু প্যারামিটার হিসেবে কি দেখি আমরা? তাপমাত্রা। আমরা জানি দুইটা বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তবে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়, মানে টেম্পারেচারের ডিফারেন্স থাকলে কি হবে? হিট এক্সচেঞ্জ হবে, নাহলে হবে না। ওকে, আচ্ছা, তো এমসিকিউর জন্য জানতে হবে তাপের আদান প্রদান কখন হয়? তাপমাত্রার পার্থক্য থাকলে। কোন দিক থেকে কোন দিকে? উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রা থেকে। তো আমি যদি বলি এর টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, এটার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, বলো তো প্রথম থেকে দিকে। আচ্ছা, আমি যদি বলি এর তাপ 500 জুল, এর 200 জুল, বলতে পারবো না। আগে তাপমাত্রা বলেন, ওই যে প্রশ্ন ঠিক আছে, উল্টা জিজ্ঞেস করবা, বা তাপমাত্রা বলেন, কারণ দুটোটা টেম্পারেচার তো সমান হইতে পারে, কথা 40 ডিগ্রি 40 ডিগ্রিও তো হইতে পারে। তুমি বলতে পারো 40 ডিগ্রিতে 500 জুল কেমনে, 40 ডিগ্রিতেও 200 জুল কেমনে? হইতে পারে না, এই অনেক ছোট বস্তু, ওটা অনেক বড় বস্তু, হইতেই পারে। তো এটা মানে তাপের উপর ডিপেন্ড করবে না যে তাপের আদান প্রদান হবে কিনা, ডিপেন্ড করবে কার উপর? একটা লাইন লিখে ফেলো। আচ্ছা, তাপ কি? এক প্রকার শক্তি, ঠিক না? আর তাপমাত্রা একটা অনুভূতি না, যে ঠান্ডা বা গরমের অনুভূতি কোথায়? তো আগে সেটা দিয়ে লিখো, তাপ এক প্রকার শক্তি এবং তাপমাত্রা হলো ঠান্ডা বা গরমের অনুভূতি, এভাবে লিখে রাখো। শর্টকাট এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ওকে, তারপর লিখো তাপমাত্রার পার্থক্য থাকলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে। তাপমাত্রার পার্থক্য থাকলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে। ব্রেকেটে এভাবে লিখে রাখিও, কোন দিক থেকে কোন দিকে? উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে। ওকে, এভাবে লিখে রাখো, খাতায় লিখো অথবা বইয়ে লিখো, যেখানে খুশি লিখো। তাপমাত্রার পার্থক্য থাকলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে, ব্রেকেটে লিখে রাখো উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে। ঠিক আছে, আচ্ছা, তাপের একক কি? জুল, কারণ তাপ এক প্রকার শক্তি। একটা সাবেক একক আছে, মানে আগের সাবেক মানে আগে, এক্স অধিনায়ক বলে না, সাবেক অধিনায়ক, এক্স ক্যাপ্টেন, সেরকম আর কি সাবেক। তাপের সাবেক একক হচ্ছে কি? ক্যালোরি। আমরা তো জানি 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল, আর স্পেসিফিক ভাবে বললে 4.18, ঠিক না? আর 1 জুল সমান কত ক্যালোরি? 0.24। এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ ক্যালকুলেটর নাই, সেজন্য মুখস্থ রাখতে হবে। ইন্টারভিউর জন্য মুখস্থ রাখতে হইতো না, যতই বলো তুমি কনভার্সন পারো, ঠিক না? ঠিক আছে, একটু লিখে রাখো, এটা হচ্ছে তাপের সাবেক একক। ক্যালোরি কি? তাপের সাবেক একক। আর বর্তমান একক কি? জুল। আচ্ছা, এগুলো লিখতে হবে না, এগুলো স্লাইডে যেহেতু আছে। তাপমাত্রা পরিমাপের নীতি। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার, ঠিক না? টেম্পারেচার যেটা নিয়ে মাপি।
তো থার্মোমিটারের বিভিন্ন প্রকারভেদ আছে। কি কি? পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, থার্মোকাপল অথবা তাপতড়িৎ, বইয়ের মধ্যে বলে লিখছে থার্মোকাপল। একটু দেখো, পারদ থার্মোমিটারে পদার্থ কোনটা? উষ্ণতা মিটার পদার্থ পারদ। রোদ থার্মোমিটারে পরিবাহী পদার্থগুলা। ওকে, আচ্ছা। আর থার্মোকাপলে কি? থার্মোকাপল, কাপল মানে দুইটা না, দুইটা কিছু একটা থাকবে। তো দুইটা হলো অপশন, একটাই থাকবে সেখানে। দুটি ধাতব বা যা থাকে দুটি দিয়ে শুরু হয়েছে মানে সেটা থার্মোকাপলের অংশ। আচ্ছা, তো থার্মোমিটারের প্রকারভেদের মধ্যে পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ কি, উষ্ণতামিতি ধর্ম কি, এটা মনে রাখতে হবে। উষ্ণতামিতি পদার্থ হচ্ছে পারদ, আর পারদের প্রসারণ বা সম্প্রসারণ যেটাই বলো, এক্সপেনশন দেখেই তো আমরা বলতে পারি যে টেম্পারেচার বাড়তেছে, সংকোচন হলে বলে টেম্পারেচার কমতেছে, মানে ওই ধর্মটাকে আমরা ইউজ করতেছি, সেটা কি? উষ্ণতামিতি ধর্ম। সেম ভাবে রোদ থার্মোমিটারে রোদ একটা ধর্ম না, পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, ঠিক না? এটা কার ধর্ম? পরিবাহী। তাহলে পদার্থটা কি? পরিবাহী পদার্থ। তাহলে এই দুটো মনে রাখা ইজি আমাদের জন্য। এটা একটু কষ্ট করে মনে রাখবা, যেখানে দুটোটাই হচ্ছে আমাদের কাছে অজানা। একটা হচ্ছে দুটি ধাতব পদার্থের যুগল, মানে দুইটা ধাতব পদার্থ থাকবে এবং ওদের মধ্যে কোন ধর্মটাকে কাজে লাগাবে? তাপীয় তড়িৎ চালক বল। ওকে, এটা হচ্ছে থার্মোমিটার বা তাপমাত্রা পরিমাপের নীতি থেকে এবার প্রশ্ন যা হইতে পারে সেগুলো এখানে। বুঝতে পারছো? আচ্ছা, লেখার দরকার নাই। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ইংলিশ নাম কি? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা কি? বিবৃতিটা তো তোমাদের ইন্টারনেট নাও লাগবে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতিটি লিখো, এরকম তো একটা কমন। মনে করে এটা প্রথম একটা বস্তু, এটা দ্বিতীয় বস্তু। আমরা তাপ এবং তাপমাত্রার ধারণা নিয়েছিলাম না শুরুতে? দুইটা বস্তুর যদি তাপমাত্রা সমান হয়, ওদের মধ্য দিয়ে কোনো তাপের আদান প্রদান হবে, সে অবস্থাটাকে আমরা কি বলি? তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম বলি না? তো তাপীয় সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে ওদের মধ্য দিয়ে কোনো তাপের আদান প্রদান ঘটবে না। এখন দুইটা বস্তুর তাপের আদান প্রদান কখন করবে জানো? যদি ওদেরকে তুমি টাচ করাই। টাচ করানো ছাড়া করবে না। ওকে, টাচ করা দিতে হবে, সংস্পর্শে থাকতে হবে। এখন আমি প্রথম আর দ্বিতীয় বস্তুকে সংস্পর্শে রাখলাম না, মাঝখানে একটা ইনসুলেটর বা অন্তরক পদার্থ বসাই দিচ্ছি। মনে করে এটা হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটরের মধ্যে দিয়ে কোনো তাপ যাইতে পারবে না। আচ্ছা, এই প্রথম বস্তু তৃতীয় বস্তুর সাথে বললাম যে তাপীয় সাম্যাবস্থায় আছে, দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে প্রথম দুইটা বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে না? মানে এবার বলছি, আমার আর তোমার নাম কি? এহসান এর টাকা সমান, এহসান আর শরফুদ্দিনের টাকা সমান। তাহলে আমার আর শরফুদ্দিনের টাকা সমান না? এটা একটা ফাও কথা না? এই ফাও কথাটা লিখে কি? আরে ফাও। ওকে, তো এটা মনে রাখবা যে বলছে যে প্রথম আর তৃতীয় বস্তু যদি সাম্যাবস্থায় থাকে, দ্বিতীয় আর তৃতীয় বস্তু যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম আর দ্বিতীয়, ঠিক আছে? আরএইচ হাওলার এই সূত্র প্রদান করেন এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা সম্পর্কে একটা ধারণা পাই এবং এটা দিয়েই কি বানানো হয়? তুমি এমসিকিউ তে দেখবা থার্মোমিটার তৈরি করা হয়েছে কোন সূত্র থেকে। এটা কমন একটা এমসিকিউ, ঠিক না? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অনেক সময় অনেকে প্রথম সূত্র দাগাই ফেলো, শূন্য 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 মনে রাখিও, শূন্য একদম শুরুটা, একদম শুরুটাই হচ্ছে শূন্য, একদম শুরুটা প্রথম না, ঠিক আছে? প্রথমটা হচ্ছে দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয়, একদম শুরুটা হচ্ছে শূন্য। আচ্ছা, তাহলে পারবো শূন্যতম সূত্র নিয়ে হচ্ছে বিবৃতিটা। বিবৃতিটা দেখলেই তো বুঝবা, যদি এরকম বলে দুটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে না থাকলে, তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকলে, একটু দেখলেই বুঝে যাবে এটা কি শূন্যতম সূত্রের বিবৃতি। ওকে, ওইখানে একটা চিত্র আছে, এটা কি সুন্দর লাগার জন্য এখানে পেজের মধ্যে একটা মেশিন দিয়ে দিছে এরকম। এটা কি? এটা কি বলতে পারবা? করোনার সময় বেশি দেখছো না? এটা ওইটা না। করোনার সময় দেখছো সেটা মানুষের বডি টেম্পারেচার মাপতো 36 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস। এটা মাপে 500 ডিগ্রি সেলসিয়াস। পাইরোমিটার।
এটা কি পাইরোমিটার, অনেকটা সেম, দেখতে সেম, কিন্তু এটা কি পাইরোমিটার। এটা দিয়ে তুমি 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচারও মাপতে পারবা। বুঝতে পারছো? যেমন সূর্যের তাপমাত্রা মাপতে ইউজ করা হয়, বইয়ের মধ্যে একটা লাইন আছে। তো পাইরোমিটারটা দেখতে কিরকম তোমাদের কৌতূহল থাকতে পারে, সেজন্য আমি ছবিটা দিয়েছি। ওকে, পাইরোমিটারটা এটাই। পাইরোমিটার দিয়ে কত অত্যধিক উচ্চ তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার ইউজ করে, এটা আইআর স্পেক্ট্রোমিটার না। আচ্ছা, এটাকে আমি তোমাদেরকে আদর্শ গ্যাস পড়ানোর সময় এগুলো কি দেখাইছিলাম? তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, না থিওরি ক্লাসে না, মানে এইচএসসি তে না, মেডিকেল এডমিশনের দেখেনি। এখন দেখেন তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো আমি লিখতেছি, তোমরা বলবা, শুধু তোমরা বলবো, আমি লিখবো। এখানে কয়টা স্কেল আছে? নাম বলো, কি কি জানো? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, র‍্যাঙ্কিং। পুরো বানান লিখতে হবে আমার। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, ROMAR, আর ওটা র‍্যাঙ্কিং, RANKIN। ওকে, আচ্ছা। এবার প্রত্যেকটা স্কেলের একটা নিম্নস্থির বিন্দু থাকে আর একটা ঊর্ধ্বস্থির বিন্দু থাকে। সেলসিয়াস স্কেলের নিম্নস্থির বিন্দু কত? এটা কোন টেম্পারেচার? যে টেম্পারেচারে বরফ গলে পানি হয়, ঠিক না, গলনাঙ্ক। আবার তুমি বলতে পারো সেটা হিমাঙ্ক বলতে পারো। গলনাঙ্ক মানে কি? বরফ গলে পানি। হিমাঙ্ক মানে পানি জমে বরফ, দুটো একই জিনিস। বুঝতে পারছো? আচ্ছা, তো জাস্ট উল্টা প্রসেস আর কি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ঠিক না? আচ্ছা, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটাতে 32, এটা 212। আমি এককগুলো না লিখি, এটা তো তোমরা জানো, এককগুলো উপরে লিখছি আর কি। আচ্ছা, এটা কত? 373। এটা 0 রোমান, এটা হচ্ছে 80। এটা 492, এটা 672। ওকে, আচ্ছা। তো তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি বরফের গলনাঙ্ক নয়, অপশনে দিতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 রোমান, 472 র‍্যাঙ্কিং, 32 ফারেনহাইট, 472 র‍্যাঙ্কিং। বুঝতে পারছো? মানে কেন এগুলো জানতে হবে, সেটা যুক্তিটা হচ্ছে সেটাই, এভাবে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বাষ্পবিন্দু, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হচ্ছে, এটা বাষ্পবিন্দু, এটা বরফ বিন্দু। বাষ্পবিন্দু আর বরফ বিন্দুর পার্থক্যটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান। আচ্ছা বলো তো, এদের মৌলিক ব্যবধান কত? 100। এদের 180 না? এটা 100, এটা 80, এটা 180। একটা কথা মাথায় সেট করবা, যাদের মৌলিক ব্যবধান একই, সেই সকল স্কেলের দুইটা পাঠের পার্থক্য একই হয়। আবার বলি, দুইটা টেম্পারেচার, টেম্পারেচার 1, টেম্পারেচার 2, ওদের একটা ডিফারেন্স আছে না, T1 - T2। সেটা কাদের কাদের কোন কোন স্কেল একই হবে? যাদের মৌলিক ব্যবধান একই। কার কার মৌলিক ব্যবধান একই? সেলসিয়াস আর ফারেনহাইট, সরি সেলসিয়াস আর কেলভিন, ফারেনহাইট আর র‍্যাঙ্কিং। তাহলে তুমি একটা লাইন স্টার্ট দিয়ে লিখে ফেলো, যে সকল স্কেলের মৌলিক ব্যবধান একই। মৌলিক ব্যবধান কি দিয়ে প্রকাশ করে জানি তো আমরা? ক্যাপিটাল লেটারে এন। দেখো, যে সকল স্কেলের মৌলিক ব্যবধান একই, তাদের তাপমাত্রার পাঠের পার্থক্য একই হয়। পাঠ মানে রিডিং আর কি, রিডিং নেওয়া। তাপমাত্রার পাঠের পার্থক্য কি হয়? একই হয়। যেমন কে কে? সেলসিয়াসও, কেলভিন, ফারেনহাইটও, র‍্যাঙ্কিং লিখে রাখো। যেমন দিয়ে সেটাও লিখে রাখো। কম্বিনেশনটা দিতে পারে, নিচের কোন দুটি স্কেলের তাপমাত্রা পাঠের পার্থক্য একই। দিতে পারে সেলসিয়াসের সাথে ফারেনহাইট দিতে পারে, সেলসিয়াসের সাথে কেলভিন দিতে পারে, অথবা ফারেনহাইটের সাথে রোমান দিতে পারে, ফারেনহাইটের সাথে কেলভিন দিতে পারে। তো যেটা আসলে উত্তর সেটা দেখাতে হবে আর কি। যেমন দিয়ে লিখে রাখছো, সেলসিয়াসও কেলভিন, ফারেনহাইটও র‍্যাঙ্কিং। আর একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা কি জানো? যে কোনো স্কেলের ক্ষেত্রে মনে আছে তোমাদের? যে কোনো তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু
ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস, এটা একটা জেনারেল ফর্মুলা, এটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সত্য। ওকে, এটা চাইলে লিখে রাখতে পারো, তাহলে পারবো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এর মধ্যে কমন একটা প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয়? -40। কোন তাপমাত্রা ফারেনহাইট আর কেলভিন স্কেলে একই পার্ট দেয়? 574.25। এখন তুমি বলতেছো ইন্টারে দেন, আমি সুন্দর করে করে দিব, কিন্তু মেডিকেলে মুখস্থ রাখতে হবে না, সেই জন্য এটা একটু আলাদা করে মুখস্থ রাখিও। কত বলছি সেটা পরের স্লাইডে আমি রাখছি, এটা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? কত? -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট, সেম রিডিং, মানে একই জিনিস, দুটোটা সেম ফিলিংস দিবে, বুঝতে পারছো? সেম, ওটাই হচ্ছে একটা টেম্পারেচার। আচ্ছা, আর 574.25 কেলভিন এবং 574.25 ফারেনহাইট একই। আচ্ছা, এমন কোন তাপমাত্রা আছে যেটা সেলসিয়াস আর কেলভিন স্কেলে একই দিবে? ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ সেলসিয়াসের সাথে সবসময় 273 যোগ করেই কেলভিন এটা পাওয়া যায়, তো এটা ইম্পসিবল। যদি ভাগ গুণ কিছু একটা থাকতো, কিছু একটা করা যাইত, কিন্তু এটাতে পসিবল হচ্ছে না। ওকে, আচ্ছা, তার মানে এই দুইটাই পসিবল কেস। নেক্সট, ত্রৈধবিন্দুর সংজ্ঞাটা আমরা জানি। ত্রৈধবিন্দুর সংজ্ঞা তোমরা সবাই জানো যে তাপমাত্রায় কোন একটা পদার্থ 3 অবস্থাতেই থাকতে পারে, কিন্তু মুখস্থ রাখতে হবে কি চাপটা। পানির ত্রৈধবিন্দুর ক্ষেত্রে চাপটা কত? 4.58 মিলিমিটার পার স্তম্ভ চাপ। আর টেম্পারেচারটা কত? 273.16 কেলভিন। ওকে, 273.16 কেলভিন। আচ্ছা, এই ত্রৈধবিন্দুর টপিকটা আনছি একটাই কারণে, ট্রিপল পয়েন্ট আর কি। এই যে আমরা এই চারটা মুখস্থ করব, এদিকে আছে মুখস্থ কারো? হ্যাঁ, আসলে মুখস্থ করি, কেমন? মুখস্থ করলে একদম ইজি হয়ে যাবে। আমি জানি তোমরা চাইলে নিজেরা মুখস্থ করতে পারো, কিন্তু আমি চাচ্ছি আমি মুখস্থ করাই দিলে আমার মনে হচ্ছে তোমরা ইজিলি মুখস্থ করতে পারবা। আচ্ছা, প্রথমত দেখো, পানি পর্যন্ত সব হচ্ছে ত্রৈধবিন্দু, এরপরে সব কি হিমাঙ্ক। আমরা ওগুলা নিয়ে মাথা না ঘামাই, আমরা মানগুলা নিয়ে মাথা ঘামাচ্ছি। ওকে, আচ্ছা, তো পানির ত্রৈধবিন্দু কত? 273.16। মানে এটা তো আমরা জীবনে বলবো না, এটা মুখস্থ না করলেও পারতাম। তো এটা বাদ আপাতত। এখন সিরিয়ালি দেখো তো কে কে আছে? নিয়ন, অক্সিজেন, আর্গন। দেখিও, এটা অনেক সময় নিয়ন, আর্গন, অক্সিজেন বলে ফেলি আমরা। নিয়ন, অক্সিজেন, আর্গন, নিয়ন, অক্সিজেন, আর্গন। তুমি যদি কোন কারণে ভুলে যাও, নিয়ন বলো না, ও অক্সিজেন, ঠিক আছে? তারপর সবার শেষে নয় না, আর্গন, আর্গন। আচ্ছা, আবার অক্সিজেনে ভুলে ফেলবা, অক্সিজেনেই থাকে, নিয়ন, অক্সিজেন, আর্গন। আচ্ছা, তো সেটা মনে রাখবে এরকম 24, 54, 83। দশমিকের পরের গুলো আমরা শিখি না, সেটা আদর্শ গেছেও বলছিলাম, মনে আছে? ওই যে একটা সারণী শিখছিলাম, হ্যাঁ, বাষ্পচাপের পরিবর্তন শিখছিলাম যে 8442221, মনে নেই? তো তখন কিন্তু আমরা দশমিকের পরে গুলো শিখিনি। সেম এখনো দশমিকের পরে গুলো শিখবো না। কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজের থেকে অপশন বানায় না টিচাররা। এরকম তুমি মনে করিও না যে এরকম বানায় দিবে 24.55661, 24.55662, 24.55663, বক্স থেকেই দিবে। আচ্ছা, তাহলে নিয়ন, অক্সিজেন, আর্গন 24, 54, 83, এটা মনে থাকবে আশা করি। নিয়ন, অক্সিজেন, আর্গন 24, 54, 83। এরপরে আমরা টেকনিক দিয়ে শিখবো। দেখো, কি লিখছি? পারুসোতা, পারুসোতা। পানি কি হতে পারে? অনেক বলতে পারে পানি, পানি তো বাদ দিয়ে দিচ্ছি শুরুতে। পারদ, তারপর রূপা, সোনা, তাম। পারদ, রূপা, সোনা, তাম। এবার শিখবো কিভাবে, দেখো দেখো 2, 3, 4। এরকম কি বললে সুন্দর লাগে? আমার তো 1, 2, 3, 4 বললে সুন্দর লাগে। এরপর 1, 3, 3, 7। 1, 3, 5, 7। দেখো 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 3, 3, 7, 1, 3, 5, 7। 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 3, 5, 3, 7, 1, 3, 5, 7। পারদ, রূপা, সোনা, তামা। শেষ। পারুসোতা।
সিকোয়েন্স এর জন্য 12 হতে হয়েছে, বুঝতে পারছো? 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7। আচ্ছা, তাহলে এটা কি মুছবো আমি? আচ্ছা, পারদ শেষ, রূপা শেষ, সোনা, তামা, আর কি বাকি আছে? রেডিয়াম 10টা টিন। এবার না বলে তুমি এভাবে বলতো 3 10টা আলু, 3 বস্তা আলু না, 3 10টা আলু, 3 10টা আলু, 5 6 9, 5 6 9, 3 10টা আলু, 5 6 9, 5 6 9। ঠিক আছে, যেটার প্রথমে 5 আছে সেটা 3, যেটার প্রথমে 6 আছে সেটা 10টা, আর যেটার প্রথমে 9 আছে সেটা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এখন তুমি বলতে পারো না 5 ওয়ালা তো এটা ওই অক্সিজেনও ছিল, অক্সিজেন 54 আলাদা পুরো মুখস্থ করেছি না। 5 ওয়ালা বলতে আমি 3 ঘর ওয়ালা, এই যে 3 ঘরে 500 সামথিং, 600 সামথিং, 900 সামথিং, তাহলে 3 10টা আলু, 5 6 9, 3 10টা আলু, 5 6 9, তো পুরো চার্ট শেষ। বুঝছি এটা? এখন শিক্ষক থেকে কিনা দেখি, র্যান্ডমলি জিজ্ঞেস করবো। তো এভাবে তো জিজ্ঞেস করবো, এটা মানে ওই স্ক্র্যাচ কার্ড বুঝবো আমরা, উত্তর আসছে কিনা দেখবো। তোমরা বই দেখিও না, তুমি যদি বই দেখে বলো মেইন পরীক্ষায় তুমি এটাই ভুল করবে। এদিকে দেখো, তুমি বলো, আতসী আগে বলো, পানিটা বলো। আচ্ছা বললা, আমি আমার সিকোয়েন্সে রাখতেছি আর কি। এরপর এবার আমি র্যান্ডম জিজ্ঞেস করবো, এটা বলো, কামারটা বলো। 1 3 কেমনে হচ্ছে? 12 সোদা 2 3 4 1 2 3 4 1 3 3 7 1 3 5 7। এই তুমি পুরস্কার পাইছো কিনা? হ্যাঁ মিলে গেছে, প্রাইজ 1 পাইছে। তারপর 12 থেকে বলতে পারবা? আচ্ছা, তারপর সবাই বলো এবার 3 5 দিয়ে শুরু দিতে একটা, ঠিক না? অ্যালুমিনিয়াম বলো 9 দিয়ে শুরু দিতে একটা, তারপর বলো নিয়ন, অক্সিজেন, আর্গন, স্বাভাবিক বলবা, বারবার করতে হবে। আচ্ছা তারপর এটা বলো 1 3 3 7, কে জানি 5 7 বলছো মনে হইছে আবার, দেখিও যে বলছে সে জানে। তারপর 1 2 3 4 আর আছে কি 6, তাহলে পারবো। এটা ডেন্টাল একবার আসছিল সেজন্য এত কষ্ট করে মুখস্থ করেছি, নাহলে আমার খাই দেয় কাজ নাই, এটা আমি মুখস্থ করাচ্ছি। এদিকে দেখো, তাহলে পারবা, মনে থাকবে, কাহিনীগুলোর কারণে মনে থাকবে, এমনি হলে মনে থাকতো না। ঠিক আছে, আচ্ছা নেক্সট 20 মিনিট পরে তোমরা ঘুমাই যাও। আচ্ছা এবার এটা দেখো, জুলের বলে দিচ্ছি, এই যে তাপগতিবিদের প্রথম সূত্রের আবিষ্কারক কে? তোমরা কি ঠাড়া বুঝতে এটা দেখতেছো না? এখানে এই ঠাড়াটা দেখতেছো না? দেখতেছো না? আবিষ্কারক কে? জুল। তাও আমরা ক্লসিয়াস বলে ফেলি কেন? ওই বারবার ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ এটা দিয়ে ম্যাথ করতে করতে পাগল হয়ে গেছি। তো আমরা ভাবি যে হয়তো ক্লসিয়াসই দিছে, নাহলে এত ম্যাথ কেন? ঠিক আছে, তো এটা আসলে প্রথম সূত্রটা দিছে কে? জুল। জুলের বিবৃতিটা কিরকম ছিল এটা বইও আছে। যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজের উপর নির্ভর হয়, তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এটাই হচ্ছে জুলের সূত্রটা, এবং সেটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আবিষ্কারককে বিজ্ঞানী জুল। কিন্তু ক্লসিয়াস কি করে? সেটাকে সাধারণভাবে প্রকাশ করে। এই যে ব্র্যাকেটে লিখে রাখছি লাল কালিতে, হয়তো চোখে পড়তেছে না, ইম্পর্টেন্ট কম মনে হচ্ছে মনে হয়। দেখো ক্লসিয়াসের মতবাদটা এটা কিভাবে প্রকাশ করে? সাধারণভাবে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে। তাহলে একটা কথা শিখে নিলাম, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি হ্রাস মানে তাপমাত্রা হ্রাস।
অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন না মানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তাহলে উল্টা করে বলি, দুইটা বস্তু, একটা বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, মানে তাপমাত্রা স্থির, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? পরিবর্তন বললে শূন্য। আর যদি বলে অভ্যন্তরীণ শক্তি কত? অপরিবর্তিত থাকবে বা আগের মতো থাকবে, যেভাবেই বলো। আবার তোমরা যে ভুলটা করে ফেলো, প্রশ্ন করে এরকম, তাপমাত্রা স্থির থাকলে কোন একটি বস্তুর বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত? বলবেন শূন্য লাগাই ফেলে। অভ্যন্তরীণ শক্তি শূন্য না, অপরিবর্তিত। যদি জিজ্ঞেস করি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, তখন হবে শূন্য। ডিফারেন্স জিজ্ঞেস করলে জিরো হবে। বুঝতে পারছো? যেমন কথা আমার পকেটে কত টাকা আছে বলতে পারবা? এবং তুমি দেখতেছো আমি কোনো টাকার আদান প্রদান করি নেই, তোমার থেকে আমি জিজ্ঞেস করলাম যে এখন বলো তো কত, তুমি বলবে যে আগে যা ছিল তত, কিন্তু জিরো বলতে পারবে না। এটাই তো বলতে হবে, জিরো তো বলতে পারবে না। আমি যদি বলি বলো তো পরিবর্তন কত হয়েছে, তখন বলতে পারবা জিরো। তার মানে ওইটা খেয়াল রাখিও, অভ্যন্তরীণ শক্তি জিরো না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। ওকে, আচ্ছা। তো ক্লসিয়াসের মতবাদটা জানি, সেটা দিয়ে আমরা তাপগতীয় কয়টা প্রক্রিয়া পাই? নামগুলো কি? প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দেখো সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া। তো আমরা একটু যাই। আচ্ছা, এর আগে তো প্লাস মাইনাস গুলো একটু বলতে ভুলে গেছি, একটু বলে ফেলি। এগুলো তো জানি, তার উপর মুখস্থ করি। ডিকিউ কখন পজিটিভ হয়, ডিকিউ কখন নেগেটিভ হয়। এই যে প্রসেসের সূত্রটা তো জানি, আমি কি কালো কালো দিয়ে দিচ্ছি মনে না? হ্যাঁ, দেখো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, মানে তুমি সিস্টেমে যে তাপ দিবা তার কিছু অংশ সিস্টেম তার অভ্যন্তরীণ বৃদ্ধিতে, বাকি অংশ কাজ করতে সম্পূর্ণ করবে। আচ্ছা, এখন মনে রাখবা সিস্টেমে কিছু দিলেই প্লাস, আর সিস্টেম কিছু হারাইলে মাইনাস। তো ডিকিউ কখন পজিটিভ হবে? সিস্টেমে তাপ দিলাম, সিস্টেমে তাপ সরবরাহ করা হলে ডিকিউ পজিটিভ, আর সিস্টেম তাপ হারাইলে নেগেটিভ, ডিকিউ এর মানটা। আচ্ছা, সেম ভাবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সিস্টেমের পকেটে টাকা রাখতেছে, এটা ওর জন্য ভালো না? তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে সেটা কি? পজিটিভ অভ্যন্তরীণ শক্তি। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে নেগেটিভ। তারপর সিস্টেম নিজে কাজ করলে সেটা ভালো, সিস্টেমের জন্য ভালো, ঠিক না? ভুঁড়ি বাড়বে না, ওজন টোজন বাড়বে না, তখন এইভাবে চিন্তা করতে পারো। তো সিস্টেম নিজে কাজ করলে সেটা কি? পজিটিভ। সিস্টেমের উপরও সম্পাদিত হলে কাজ, সেটা নেগেটিভ। তাহলে সিস্টেম নিজে কিছু করলে অথবা সিস্টেমে কিছু দিলে সব প্লাস, সিস্টেম নিজে না করে সিস্টেমের উপর কেউ কিছু করলে আর সিস্টেম কিছু হারাইলে সব নেগেটিভ। তাহলে এই চারটা ইজি আমাদের জন্য। আচ্ছা, এরপর এই যে এগুলো হচ্ছে আমরা বলবো চারটা প্রক্রিয়ার নাম, ইংলিশ নাম তো মাস্ট হয়। প্রথমটা সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস, সমায়তন প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস, সমচাপ প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস। ওকে, আচ্ছা, ওখানে লেখচিত্র লিখছি, লেখচিত্রটা ভুল করছি, বলো তো কি? ইশাক স্যার অনুসারে আয়তাকার কি হবে? ইশাক স্যার পরাবৃত্ত লিখছে, আমি ঠিক করে ফেলছি, বলে ঠিক করে ফেলছি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখে তুমি করে লিখে ফেলছি। বুঝতে পারছো? তো এটা তোমরা বইটাই ইশাক স্যারকেই ফলো করবা। আয়তাকার থাকলে পরাবৃত্ত, শুধু যদি পরাবৃত্ত অধিবৃত্ত এগুলো থাকে অধিবৃত্তই লাগে, ওটা তো আমি কোন এক সময় বলছিও মনে হয়, কোন এক সময় বলছি। আচ্ছা, যাই হোক, তো একটু আদর্শের ক্ষেত্রে বলছি হয়তো। আচ্ছা, যাই হোক, এখন একটু ইকুয়েশন গুলো আমরা একটু দেখি। দেখো, সমষ্ণ প্রক্রিয়া মানে কি? সমষ্ণ প্রক্রিয়া যেখানে তাপমাত্রা স্থির, সমান উষ্ণতা, ঠিক না? তাপমাত্রা স্থির মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জিরো। তাহলে ইকুয়েশনটা কি হবে? ডিকিউ সমান ডিডব্লিউ। প্রকৃত নেতার উদাহরণ দেখো, যা অনুদান পেয়েছে সব কাজ করছে, নিজের অভ্যন্তরীণ শক্তি কোনো বৃদ্ধি করে নাই, ঠিক না? আচ্ছা, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার মতো দরকার আমাদের সমাজে মানুষজন। আচ্ছা, লেখচিত্র কিরকম? আয়তাকার, অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত, ইশাক স্যার বলছেন। আচ্ছা, তো আমরা লিখে রাখছি, সমস্যা নেই। আচ্ছা, এদিকে দেখো, তোমরা ঠিক করে নিয়েছো, এখন স্লাইডে দিবে ইশাক স্যারের রেফারেন্স দিয়ে আয়তাকার পরাবৃত্ত লিখে রাখি। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রক্রিয়াটা কি? রুদ্ধ তাপ বলে না, যে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলছে বলে না,
শ্বাসরুদ্ধ মানে কি? শ্বাসকে বেরোতে দেয়। তো সেম ভাবে তাপরুদ্ধ মানে কি? তাপকে বেরোতে দিব না, মানে তাপের আদান প্রদান শূন্য। তো তাপের আদান প্রদান যদি শূন্য হয় সেক্ষেত্রে কি হবে? এখানে dq 0। dq যদি 0 হয় সেক্ষেত্রে এখানে কি হবে? 0 সমান du প্লাস dw। পরের লাইনে তুমি চাইলে du কেও আনতে পারো, তুমি চাইলে dw কেও আনতে পারো। দুইটা কেসই হইতে পারে। তো দুইটা কেস হয়ে এরকম হইতে পারে, একবার হচ্ছে du সমান মাইনাস dw, আর একটা মাইনাস du সমান। দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, ঠিক না? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে কিন্তু সিস্টেমের উপরে কাজ করছে। সিস্টেমের উপর কাজ করা মানে, আমি যদি তোমাকে একটা সিরিজ রেখে দেখাই, জাস্ট মনে রাখার জন্য, অনেকে ভুলে যায় কোনটা সংকোচন কোনটা প্রসারণ। এটা হচ্ছে গ্যাসের একটা সিস্টেম, সিস্টেমের উপরে কাজ করছে। উপরে কাজ করলে এটা কি হবে? সিস্টেমের উপরে কেউ একজন কাজ করে দিচ্ছে, সংকোচন। সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ডিউ পজিটিভ না, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, কিন্তু ডিডব্লিউ মাইনাস কেন? সিস্টেমের উপরে কাজ করতেছে সেজন্য। আচ্ছা, এটা এই ক্ষেত্রে কি হচ্ছে? রুদ্ধতাপীয় সংকোচন হচ্ছে না? ছোট হয়ে যাচ্ছে না? তো রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয় নাকি শীতল হয়? রুদ্ধতাপীয় সংকোচন, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে সিস্টেম উষ্ণ হয়। সেম ভাবে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিস্টেম নিজে কাজ করতেছে, নিজে কাজ করে সে উপরে গলে দিচ্ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। তার মানে এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, সিস্টেম নিজে কাজ করতেছে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস মানে তাপমাত্রা হ্রাস, অর্থাৎ সিস্টেম কি হয়? শীতল হয়। এগুলো একটু লিখে রাখবে। এটা প্রসারণ হচ্ছে কিন্তু সিস্টেম কি হচ্ছে? শীতল। সিস্টেম শীতল কেন হচ্ছে সেটা তো আশা করে বোঝাতে হচ্ছে না। এটা প্লাস ডিউ। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে টেম্পারেচার বৃদ্ধি, টেম্পারেচার বৃদ্ধি মানে সিস্টেম উষ্ণ। এটা টেম্পারেচার হ্রাস মানে সিস্টেম শীতল। ওকে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে এগুলো। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে ঘটনা কি কি ঘটে বলতে থাকে? সিস্টেম নিজে কাজ করতেছে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, সিস্টেম শীতল। সেম ভাবে রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের উপরে কাজ করে দিচ্ছে, কিন্তু প্রেসার দিচ্ছে মনে করো। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সিস্টেম উষ্ণ হচ্ছে। ঠিক আছে, এই তিনটা দিনে ইনফরমেশন মনে রাখলে চলবে। ওকে, আচ্ছা পরেরটা, সময় আয়তনে কি হয়? আয়তন কি? আয়তনের পরিবর্তন শূন্য। আয়তনের পরিবর্তন শূন্য হইলে dw সমান pdv না? তাহলে কৃতকার্য শূন্য, এলাকার উন্নয়নে কোনো কাজ করে না, ঠিক না? তাহলে কি করছে? যা দিছে সব খাইছে। dq সমান du। এক্ষেত্রে এটাকে আমরা সময় আয়তন প্রক্রিয়ার সমীকরণ করতেছি। আচ্ছা, গ্রাফগুলো তো বলিনি। সময় প্রক্রিয়ায় যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা জাস্ট একটু গামা গুণ সেম, আয়তাকার পরাবৃত্ত কিন্তু একটু খারাপ, একটু এটা যদি এরকম হয় একটু এরকম এরকম আর কি, আমরা তো হাতের এরকম বাগাতে পারছি না। আচ্ছা যাই হোক, এরপর সময় আয়তন প্রক্রিয়াটা কিরকম? এগুলো সবগুলো কি গ্রাফ? পি ভার্সেস বি গ্রাফ। দেখিও পি ভার্সেস বি গ্রাফ কি? সময় আয়তনটা কিরকম? মানে এক্স অক্ষ বরাবর এটা আমি জানি ফিক্সড, ঠিক না? পি ভার্সেস বি না, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা ওয়াই অক্ষ তো, এটা গ্রাফ, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল না? আর সমচাপটা এক্স অক্ষের সমান্তরাল। ওকে, আচ্ছা তো সমচাপের ক্ষেত্রে কি হয়? সমচাপের ক্ষেত্রে ইকুয়েশনে কোনো ঝামেলা নাই, জাস্ট dq সমান du প্লাস dw জায়গায় কি লিখে দিচ্ছি? pdv আর কি, মানে নরমাল ইকুয়েশনটাই আছে। ওকে, তো এগুলো পারি আমরা, রিভিশন করলাম একটু। এগুলো দিতে তোমরা অনেক ম্যাথই করছো, জাস্ট এমসিকিউ এর জন্য আমরা একটু রিভিশন করলাম। নিচের কোনটি সমস্যা প্রক্রিয়ার গাণিতিক প্রকাশ, এভাবে আসতে পারে। নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রসারণের গাণিতিক প্রকাশ, রুদ্ধতাপীয় সংকোচনের গাণিতিক প্রকাশ, এভাবে আসতে পারে। সেজন্য আমি একটু দেখালাম। পারবো? গ্রাফগুলো মনে রাখতে বুঝি? লিখবা নাকি? হ্যাঁ, দ্রুত লিখো, দ্রুত লিখে ফেলো। দ্রুত লিখো, আমাদের আর ৬-৭টা স্লাইড আছে।
বেশি পড়া নাই, এগুলো আমরা শর্টকাট দিয়ে পড়বো তো ইজিলি পড়বো। সেভ করবো না, সেভ করলে আবার দেন 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 এটা দেন এখনো না থাকবে না, ওইটা পিডিএফ লিখতেছি তো পাওয়ারপয়েন্টে লিখলে থাকবে। ঠিক আছে, মুখস্থ লিখো। ঠিক না? উন্মুক্ত ইংলিশ নাম বলো। ওপেন, বদ্ধ, ক্লোজ সিস্টেম, আর এটা আইসোলেটেড। করোনাকালীন সময় বিচ্ছিন্ন করে দিয়েছিল মানুষকে, আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দিয়ে এটা হচ্ছে আইসোলেটেড। আচ্ছা, আমি দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে শক্তি আর একটা কি ভর। উন্মুক্ত সিস্টেমে শক্তির বিনিময় করবে, ভরের বিনিময় করবে। সিস্টেম পরিবেশের সাথে মানে সারাউন্ডিংস এর সাথে। বদ্ধতে শক্তি বিনিময় করবে, ভরের কোনো বিনিময় করবে না। আর বিচ্ছিন্ন মানে সহজ যোগাযোগ বন্ধ। ঠিক না? তাহলে যে সকল সিস্টেম পরিবেশের সাথে শক্তি এবং ভর উভয় বিনিময় করে সেটা উন্মুক্ত, যেটা শক্তি বিনিময় করে ভর বিনিময় করে না সেটা বদ্ধ, যেটা কোনোটাই করে না সেটা উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। মনে থাকবে এগুলো এমসিকিউর জন্য বেশি দরকার, আর কতে আসে জ্ঞানগুলো কমন প্রশ্ন সৃজনশীল। ওকে, দেখবা নাকি এটা কি শক্তি ভর টিক 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 ক্রস 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 নাকি? নেক্সট, সমস্ত পরিবর্তনের বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। দন্তাস্বর, সমস্ত পরিবর্তনের বৈশিষ্ট্য সবগুলো কি দিয়ে মনে রাখবো? দন্তাস্বর। কেমনে মনে রাখবো দেখো, 1 নম্বর 2 নম্বর আর 6 নম্বর নিয়ে আমরা ঝামেলা করবো না, এটা আমি একটু শিখে রাখি। দেখো 1 নম্বর হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে, এটা তো জানি, সমস্ত না, তাপমাত্রা স্থির থাকবে। 2 নম্বর বলছে এই পরিবর্তনের প্রয়োজন মতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয়। আচ্ছা, এটা মানলাম, আমরা মেনে নিচ্ছি। 6 নম্বর বলছে বয়েলের সূত্র মেনে চলে সমস্ত প্রক্রিয়া, স্বাভাবিক সমস্ত, এটা তো পুরো বয়েলের সূত্রই মনে হয়। তাপমাত্রা স্থির থাকলে চাপ, আয়তনের ব্যস্তানুপাতিক, এরকম অনেকটাই তো মনে হচ্ছে না? পি ইকুয়াল টু ধ্রুবক ইকুয়েশনটা আছে না? আচ্ছা, তো এটা বয়েলের সূত্র মেনে চলে সেটাও জানি, তাপমাত্রা স্থির থাকে সেটাও জানি, তাপের আদান প্রদান করে সেটাও জানি। আমাদের বাকি কাহিনীগুলো আমরা কি দিয়ে মনে রাখবো? কি বলছি, তোমার বই থাকলে বইয়ে লিখে রাখো, আর নাইলে খাতায় লিখবা। দেখো এটি একটি কেমন হয়, স্লো প্রসেস। ঠিক আছে? আচ্ছা, এই পরিবর্তনের পাত্রটি তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন। এই পরিবর্তনে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহিতা সর্বোচ্চ হতে হয়। ওকে, উচ্চকে আমরা কি বানাই দিছি? সর্বোচ্চ। আচ্ছা, এবার দেখো সমস্ত লেখো অপেক্ষাকৃত কি বলছে? আচ্ছা, এটা হচ্ছে খারাপ, এটা কম খারাপ, এটা কম খারাপ, এটা কম খারাপ, এটা কম খারাপ। শোয়ানো না, কম খারাপ মানে শোয়ানো না, তো শোয়ানো আর কম খারাপ একই কথা না? তো আমি সেজন্য এটাকে আমরা কি বলবো, এটা ওই দন্তাস্বরী মনে রাখার জন্য শোয়ানো। ওকে, মনে থাকবে আশা করি। তাহলে স্লো, সর্বোচ্চ, তারপর কি সুপরিবাহী, শোয়ানো, এগুলো মনে রাখলে হয়ে যাবে। ওকে, পারবো তো? এটা তো দন্তাস্বর লিখছি, এখানে তা লিখা। আচ্ছা, এরপর এটা কি দিয়ে মনে রাখা যায় বলতো? এটা ক দিয়ে মনে রাখো। কি দিয়ে? ক। আবার 1 নাম্বার 2 নাম্বার 6 নাম্বার একটা আমরা পড়ে নিই। দেখো 1 নাম্বার বলছে মোট তাপের পরিমাণ ঠিক আছে, তো রুদ্ধতাপ না, তাপের পরিমাণ স্থির থাকে। 2 নম্বরে বলছে এখানে তাপমাত্রা পরিবর্তন ঘটে, সেটাও জানি, রুদ্ধতাপে প্রসারণ হতে পারে, সংকোচন হতে পারে, তাপমাত্রা পরিবর্তন ঘটে। 6 কি বলছে? ওই ইকুয়েশনটা লিখছে, এখানে বয়েলের সূত্র মানে না, এমনি ইকুয়েশনটা লিখছে, Bv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা লিখছে। এবার আসো বাকিগুলো। এটি একটি কুইক প্রসেস না, কুইক প্রসেস। আচ্ছা, এই পরিবর্তনে পাত্রটি কি হইতে হবে? কুপরিবাহী, ক দিয়ে। তারপর এই পরিবর্তনে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রাহিতা নিম্ন না, এটা কম। ঠিক আছে, ঠিক করে নিও। আচ্ছা, এরপরে লাস্টেরটা কি করবো না, রুদ্ধতাপীয় লেখো সমস্ত লেখা অপেক্ষা অধিক কারা দিয়ে মনে রাখা করে না, যেও মনে রাখা যায়। কুইক, কুপরিবাহী, কম, কারা। ওকে, ঠিক আছে, মনে থাকবে আশা করি এগুলো। ঠিক না?
এখানে একদম ইজিলি তোমাকে বলবে নিচের কোনটি সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য নয়, তুমি বোঝা শুরু করবে দন্তাস্য। দন্তাস্য যেখানে নাই সেখানে, ঠিক আছে? তুমি যদি বলে নিচের কোনটি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য নয়, তুমি বোঝা শুরু করবে ক, ঠিক আছে? আর 1 2 6 একটু আলাদা করে মনে রাখবে, ওই বেসিকটা তো জানতে হবে না, বাকিগুলো ধরা। ওকে, আচ্ছা। এরপর মোলার আপেক্ষিক তাপ, এটা আমরা জানি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটার এককও জানি না আমরা। দেখেন ইকুয়েশন C সমান del Q বাই N del T। Q এর একক জুল, N এর একক মোল, T এর একক কেলভিন। জুল পার মোল পার কেলভিন আর কোথায় দেখছিলাম? মোলার গ্যাস এককের এককটা। তো একক এখানে লেখা আছে, সেটা নিয়ে আমাদের সমস্যা নাই। আমরা যাব মোলার আপেক্ষিক তাপ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা কি স্থির আয়তন। এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আমরা সিপি দিয়ে প্রকাশ করি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি দিয়ে। কোনটা বড়? সিপিটা বড়। সেটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমরা সেটা কেন সেটা তোমরা জানো, ওই যে চাপ সমান রাখতে একটু বেশি তাপ প্রয়োগ করতে হয়। আচ্ছা যাই হোক, এটা কতটুকু বড় ফিক্সড, কিন্তু সেটা সিপিটা সিপি থেকে আর এর পরিমাণ বড়। এবং সিপি আর সিবি এর অনুপাত কি? তাহলে সিপি বড় নাকি সিপি বড়? সিপি বড়। তাহলে সিপি বাই সিবি কোন সময় কি 1 এর চেয়ে ছোট হওয়া পসিবল? তাহলে গামার মান অলওয়েজ 1 থেকে সমানও হবে না, কারণ অলওয়েজ আর পরিমাণ বড় থাকবে, সমানও হবে না। তার মানে আমরা বলতে পারি গামা কি? গামা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এবং এটার মান সবসময় 1 এর থেকে বড় হয়। আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্যটা হচ্ছে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ওকে, আচ্ছা, একটু জানি আমরা। এবার বাকি যেটা সেটাও আমরা আগে থেকে জানি, এই চারটা আমরা আগে থেকে জানি। এক পারমাণবিক মানে কি? হিলিয়াম, একটা পরমাণু নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো 3 বা বহু পারমাণবিক। দেখলেই তো বোঝা যাচ্ছে, 2টা 3টা এগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে। গামার মান জানি না আমরা, ওই আদর্শ গ্যাস তো শিখছিলাম। তাও আরেকবার বলি, এক পারমাণবিক ক্ষেত্রে কত? 1.67, তিন পারমাণবিক 1.40, তিন পারমাণবিক 1. এবার আসো সিবি আর সিপি। দেখো তুমি সিবি লিখবা, সিপি লিখবা, একদম সহজ। তুমি জানো 1 2 3 বা বহু, ঠিক না? তো একটু দেখো, প্রথমে লিখবা 3/2, এরপর লিখবা 5/2, এরপর লিখবা 5/2, এরপর লিখবা 7/2, এরপর লিখবা 3 4। দেখো 3/2 5/2, 5/2 7/2, 3 4, 3/2 5/2, 5/2 7/2, 3 4, 3/2 5/2, 5/2 7/2, 3 4। প্রত্যেকটার সাথে আর ফ্রি, প্রত্যেকটার সাথে কি আর ফ্রি। কেন শিখছি? তোমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে তিন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবি এর মান কত? সিবি এর মান কত বলো? 5/2। তুমি আগে ছোটটা লিখতেছো, পরে বড়টা লিখতেছো। তাহলে 3/2 5/2, 5/2 হয়ে গেছে উত্তর। আর যাওয়ার দরকার আছে? দ্বি পারমাণবিক ক্ষেত্রে সিবি জিজ্ঞেস করছে না, 5/2 আর, ঠিক আছে? তোমাকে যদি বলে তিন পারমাণবিকের ক্ষেত্রে সিপি কত? 5/2, 5/2 7/2, 3 4 4 আর। এবং দেখো না পার্থক্য কত? অলওয়েজ দেখছো, এটা হচ্ছে 4 3 8, 3.5 আড়াই বিয়োগ করো 8, আড়াই দেড় 8, ঠিক আছে? তাহলে এটাও পারবো আমরা। টেকনিক কি? 3/2 5/2 5/2 7/2 3 4, বাকি ছোট বানাইছিল না। আচ্ছা, তারপর শেষ আমাদের লাস্ট স্লাইড। এটা হচ্ছে গামার গুরুত্ব। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে নেক্সট ক্লাসে পড়বো আর কি। গামার গুরুত্ব বুঝতে করতে হবে 3টা জাস্ট বক্স। একটা হচ্ছে কি আণবিক বিন্যাস জানা যায়, শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে লাগে। একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে গামা দ্বারা কোনো কিছু আছে, হ্যাঁ? তাহলে 3টা মনে রাখতে হবে, আর 3টা মানে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমরা নেক্সট আমি পুরো স্লাইডটাই দিয়ে দিব তোমাদের জন্য। অভ্যন্তরীণ শক্তির এই কাহিনীগুলো আমরা বুঝতে পেরেছি। এক মিনিট ব্রেক না, আজকে ক্লাসে ছেড়ে দেবো।